নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা মানে আজকের সফরে আমার সঙ্গী, আমার স্ত্রী এবং পুত্র, তিনজনে মিলে কালী পুজোর দিন ছুটি থাকায় বেরিয়ে পড়েছি একটু। আজ আমাদের গন্তব্য বন্দর শহর হলদিয়া। সামনেই গঙ্গা। সকাল সকাল তো রাস্তা বেশ ফাঁকাই, তাই তো নিবেদিতা সেতু না ধরে আমরা ধরে নিলাম বালি ব্রিজ। দিনের শুরুটা হোক প্রথম টোলের খরচটা বাঁচিয়ে। বালি ব্রিজ পেরিয়ে আমরা ধরে নিয়েছি বম্বে রোড। এই পথ ধরে আপাতত যাব কোলাঘাট। হলদিয়া নামটি হলদি নদী থেকে এসেছে বলে মনে করা হয়, যা কংসাবতী বা কেলেঘাই নদীর সম্মিলিত প্রবাহ। শহরটি হুগলি নদীর মোহনার কাছে হুগলি এবং হলদি নদীর মিলনস্থলে অবস্থিত। হলদিয়া একটি প্রধান বন্দর ও শিল্প শহর, যা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কলকাতার একটি সহায়ক বন্দর হিসেবেও কাজ করে এবং পেট্রোকেমিক্যালস, রাসায়নিক শিল্প এবং তৈল শোধনাগারের মতো বিভিন্ন শিল্পের কেন্দ্রও বটে। হলদিয়া বর্তমানে শিক্ষা ব্যবস্থার জন্যও বিখ্যাত। শুধু শিল্প নয়, শিক্ষার জন্য হলদিয়া নগরীর যথেষ্ট সুনাম হয়েছে এখন। কথা বলতে বলতেই চলে এসেছি কোলাঘাটের কাছাকাছি। এই তো পার হচ্ছি রূপনারায়ণ সেতু। সামনেই কোলাঘাট থেকে আমরা বেঁকে যাব বাঁদিকে নন্দকুমারের উদ্দেশ্যে। নন্দকুমারে যাওয়ার রাস্তা ধরে আমরা কিছুটা গিয়ে দাঁড়িয়েছি। এবারে একটু প্রাতরাশ সেরে নিতে হবে। এই ঝিংলেশ্বরী হোটেলে আমরা আগেও খেয়েছি, খাওয়া দাওয়া ভালোই, তাই এখানেই দাঁড়ানো হলো। আমরা নিয়েছি পিতা পুত্রের জন্য আলুর পরোটা। এখানে আলুর পরোটা সঙ্গে ঘুগনি এবং একটু মিষ্টি দিয়ে হয় 100 টাকা প্লেট। তবে এই পরোটা একটাই যথেষ্ট। আমার স্ত্রী অবশ্য নিয়েছে চিজ মশলা ধোসা এবং 1 কাপ চা। ভালোই খাওয়া হলো। সব মিলিয়ে পড়ল 365 টাকা। খাওয়া দাওয়া সেরে আবার পথে আমরা। যা বলছিলাম, হলদিয়া কিন্তু শুধুই শিল্প শহর বা বন্দর শহর নয়, এখানে বেশ কিছু নামী শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। তবে দুটি নদী এই শহরকে আরও সুন্দর করে তুলেছে। সব মিলিয়ে একটা দিন নদীর ধারে কাটানোই আমাদের মূল উদ্দেশ্য। এই রাস্তা সোজা চলে গিয়েছে হলদিয়াতেই। ওই তো সামনেই এসে গিয়েছে নন্দকুমার মোড়। নন্দকুমার মোড় থেকে ডান দিকে গেলে দীঘা বা মন্দারমণি, আর সোজা রাস্তা চলে যায় হলদিয়া। বাঁ দিকে গেলে পড়ে তমলুক এবং মহিষাদল। আমরা কিন্তু একটু ঘুরে হলদিয়া ঢুকবো আজকে, তাই তো বেঁকে গিয়েছি বাঁ দিকে। এদিক দিয়ে আমরা মহিষাদল পেরিয়ে দুটি জায়গা দেখে তারপরে যাব হলদিয়াতে। ধরে নিয়েছি মহিষাদল যাওয়ার রাস্তা। এই পথে আমাদের প্রথম গন্তব্য দাড়িবেড়িয়া। সেখানে আছে একটি সুদৃশ্য কালী মন্দির। আসলে আমরা ভেবেছিলাম ফিরবার পথে আগামীকাল এদিক দিয়ে আসবো, কিন্তু আমার স্ত্রী বলল আজ কালী পুজো, তাই কালী পুজোর দিনে বেড়ানোটা কালীমার দর্শন দিয়ে শুরু হোক। চলে এসেছি দাড়িবেড়িয়া। রাস্তার ধারেই এই দাড়িবেড়িয়া কালী মন্দির। সত্যি সুন্দর দেখতে মন্দিরটি, প্রথম দেখাতেই ভালো লেগে যায়। মাঝে মূল মন্দির, তার দুই দিকে একটা সাদা শিব মন্দির, অপরদিকে রাধা কৃষ্ণের। চলুন
মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। স্থানীয়দের কাছে শুনলাম এই মন্দিরের বয়স 70-এর কিছুটা বেশি। তবে এই নতুন কাঠামো অবশ্য বেশি দিন হয়নি, বছর 10 মতো বয়স। মন্দিরের গায়ে অপূর্ব কারুকাজ এবং নানান মূর্তি এই মন্দিরের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন রঙে মন্দির প্রকৃতই রঙিন, এক নজরে দেখে ভালোই লাগবে। তবে আজ তো কালী পুজো, তাই সকাল থেকেই বহু মানুষের আনাগোনায় মন্দির চত্বর সরগরম। গর্ভগৃহে মায়ের দর্শন প্রায় কঠিন, তবু তার মধ্যেই দেখা মিলল কালী মায়ের। কালী মন্দির দেখে আমরা চলেছি চৈতন্যপুরের দিকে। এখানে আছে মুক্তিধাম মন্দির, এবারে সেটাই দেখব আমরা। তাই তো সামনের এই চৈতন্যপুর মোড় থেকে বেঁকে যাব বাঁ দিকে। চৈতন্যপুর মোড় থেকে বাঁ দিকে বেঁকে কুকড়াহাটির দিকে সামান্য যাওয়ার পরই ধরে নেব ডান দিকে বিবেকানন্দ মিশন যাওয়ার পথ। সেখানেই ওই মুক্তিধাম মন্দির। চলে এসেছি বিবেকানন্দ মিশনের চিকিৎসালয়ের সামনে। গাড়ি রেখে এবার সামনে এগোলেই মন্দির। সুন্দর শ্বেত শুভ্র মন্দিরটি, শান্ত স্নিগ্ধ এলাকা। মুক্তিধাম মন্দিরটির মালিকানায় রয়েছে বিবেকানন্দ মিশন আশ্রম। তবে এখানে সর্বত্র ছবি তোলা নিষেধ, তাই মন্দিরের ভিতরের ছবি তোলা গেল না, বাইরেও খুব বেশি ছবি তোলা যায়নি। এই মন্দির কমপ্লেক্সে রাধাকৃষ্ণের মূর্তি, হনুমানজির পাশাপাশি কালী মায়ের মূল মন্দির এবং কালীর পাদদেশেই রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শারদামণি এবং স্বামী বিবেকানন্দের চিত্র। মূল মন্দিরের বিপরীতে এখানে শিব মন্দিরও রয়েছে একটি। মন্দিরটির চারপাশ সুরক্ষণাবেক্ষণ করা ফুলের বাগান, লন, উদ্ভিজ্জ ক্ষেত্র ইত্যাদির দ্বারা ঘেরা। মন্দিরটির প্রবেশদ্বারটি দক্ষিণ ভারতীয় ঘরানার স্থাপত্য শৈলীতে নির্মিত, বেশ সুন্দর দেখতে লাগে। গেট এবং মূল মন্দিরটি সাদা মার্বেল পাথরে নির্মিত। 1984 সালের 15ই মে বুদ্ধ পূর্ণিমার দিনে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং 1999 সালের 18ই ফেব্রুয়ারি শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মদিনে এই মন্দির উদ্বোধন করা হয়। মুক্তিধাম দেখে রওনা দিয়েছি আমরা। এবারে চলেছি সোজা হলদিয়া। আজ কিন্তু আমরা হলদিয়াতেই থাকবো, ফিরবো আগামীকাল। তাই আমাদের খুব বেশি তাড়া নেই। ঠিক হলো রাত্রিবাসের জায়গাতে একটু পরে যাব, আগে বরং নতুন হওয়া ইস্কন মন্দিরটা দেখেই যাই। সামনে চৌমাথা মোড় থেকে সোজা চলে গিয়েছে বালুঘাটা রোড। এই রাস্তা ধরেই বেশ কিছুটা যেতে হবে আমাদের।
চলে এসেছি বালুঘাটায় ইসকন মন্দিরের সামনে। হলদি নদীর কাছে বিসি রায় হাসপাতালের পাশেই এই ইসকন মন্দিরটি নতুন গড়ে উঠেছে। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। শান্তিতে কিছুটা সময় কাটানোর জন্য এই মন্দির কিন্তু একটি আদর্শ জায়গা। মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। দেবমূর্তির অপর প্রান্তে প্রভুপাদের একটি মূর্তিও দেখা যায়। রথযাত্রার সময় এক সপ্তাহব্যাপী জমজমাট উৎসব আয়োজিত হয় এখানে। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে অনুষ্ঠিত হয় সন্ধ্যারতি। নৃত্যগীত সহযোগে পূজার্চনা করা হয়। এখানে পণ্যদ্রব্যের দোকান, প্রসাদ কর্নার এবং দুপুর এবং রাতের প্রসাদ বা খাবারের ব্যবস্থা রয়েছে। মাত্র 80 টাকার বিনিময়ে দুপুরের খাবার সেরে নিতে পারেন আপনারা। সময় 1টা থেকে 2টোর মধ্যে, আর সকাল 9টা থেকে 11টার মধ্যে খাবার বুক করতে হয়। আমরাও সামনে থাকা কাউন্টার থেকে একটু লাড্ডু এবং চন্দ্রকলা কিনে খেলাম। স্বাদ মোটামুটি। ইসকন মন্দির দেখে এবার চলেছি সানসেট পয়েন্ট দেখতে। কি আপনারা ভাবছেন তো এই ভরা দুপুরে সানসেট পয়েন্ট কেন দেখতে যাচ্ছি? আসলে শুনেছিলাম এখানেই আশপাশে সানসেট পয়েন্ট, এবং সেটা বেশ নিরিবিলি নির্জন জায়গায়। তাছাড়া সন্ধ্যেতে আমাদের অন্য কিছু কর্মসূচিও আছে, তাই এই বেলা সানসেট পয়েন্টটা বরং দেখেই যাই। মূল রাস্তা ছেড়ে ডান দিকে ঢুকে পড়েছি গলিপথে। সরু একটা গলি, সামান্য গিয়ে তাই গাড়ি রাখতেই হলো। গাড়ি রেখে এগোচ্ছি আমরা। সুন্দর পথ, ধানক্ষেত, খেজুরের শাড়ি মন ভালো করে দেয়। ওই তো সামনেই জঙ্গল দেখা যাচ্ছে। সামনে শুরু হয়ে গেল ঝাউয়ের জঙ্গল। দারুণ পরিবেশ। তবে স্থানীয় এক বৃদ্ধা আমাদের জানালেন এদিকে সানসেট পয়েন্ট বলে কিছুই নাকি নেই, অথচ গুগল সানসেট ভিউ বলে এই জায়গায় দেখাচ্ছে। আশাহত হলেও কিছুটা অন্য আশা নিয়েই সামনে এগোলাম আমরা। বেশ কিছুটা গিয়ে দেখি ঝাউয়ের জঙ্গল ফিকে হয়ে এসেছে। শুরু হয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। এই জায়গাটা কিন্তু অসাধারণ। সবুজ, শান্ত, নিরিবিলি, এক দেখাতেই আমাদের তিনজনেরই পছন্দ হয়ে গেল বেশ। ঢুকে গেলাম ম্যানগ্রোভের জঙ্গলে। একটু এগোতেই দেখি সামনে একটা নৌকো, তার ওপাশে যেতে দেখা মিলল একটা খাঁড়ির। ছায়া ঘেরা এখানেই খানিকক্ষণ চলল আমাদের ফটো সেশন।
সানসেট ভিউ পয়েন্ট বলতে গুগল যে জায়গাটা আমাদের দেখিয়েছিল সেই জায়গাটা এসে আমরা দিশেহারা। স্থানীয় মানুষজনও বলছে যে না, এখানে তো এরকম কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমরা গাড়ি রেখে হাঁটতে হাঁটতে যে জায়গাটায় এলাম সেটা কিন্তু দারুণ জায়গাটা, পুরো ঝাউবন। আর এপাশে এই দিকটায় হচ্ছে ম্যানগ্রোভ এবং ঝাউবন দুটো মিলেমিশে একাকার। এপাশে একটা খাঁড়ি চলে গেছে, সুন্দরবনের একটা আলাদা আমেজ এখানে। জায়গাটা কিন্তু অসাধারণ। গুগল হয়তো ভুল ডিরেকশন দিয়েছে আমাদের, আমরা হয়তো সানসেট পয়েন্টে আসতে পারিনি, কিন্তু এই পয়েন্টটা যেটাই নামই হোক, যারই হোক, এটা কিন্তু দারুণ। এটা অনেকটা আমাদের এই ইস্কন মন্দিরের কাছাকাছি, তার পেছন দিকটাতেই একটু রাস্তায় দিয়ে এই গলিতে ঢুকলেই পাওয়া যাবে। এটা ভালো জায়গাটা, কিন্তু দারুণ, অসাধারণ। কী রে, তাই না? হ্যাঁ, জায়গাটা খুব ভালো জায়গা। তো আমরা হয়তো সানসেট পয়েন্টে পরে যাব আবার, কিন্তু তার আগে এই জায়গাটা দেখে আমরা খুব তৃপ্ত। এখানটা উপভোগ করে নিই, খুব ভালো। এই ঝাউবনটা দারুণ দারুণ সুন্দর জায়গা। খানিক সময় এখানে থেকে এবার ফিরে চলা, আবার সেই ঝাউবনের পাশ দিয়ে সবুজ পথ বেয়ে ফিরে চলেছি আমরা গাড়ির দিকে। রওনা দিলাম এখান থেকে। এবারে চলেছি হলদিয়া ভবন, ওখানেই থাকবো আমরা। এতক্ষণ ছিলাম হলদিয়া শহরের একেবারে শেষ প্রান্ত বরাবর। এবার ঢুকে পড়েছি হলদিয়া টাউনশিপের মধ্যে। হলদিয়া শহর এমনিতে বেশ বড় সড়ো। আমরা আছি এখন শহরের দক্ষিণ অংশে। এই তো বাস স্ট্যান্ডকে পাশে রেখে আমরা এখন চলেছি মোহনা মার্কেট বা মাখনবাবুর বাজারের দিকে। হলদিয়া ভবন শহরের একেবারে পাশে, বন্দরের পিছনেই অবস্থিত। এবারে ধরে নেব হলদিয়া ভবনে যাওয়ার রাস্তা। পাইপলাইনের পাশ দিয়ে পথ। এই পাইপলাইন দিয়ে কিন্তু বন্দরে জাহাজে করে আসা তেল হলদিয়া পেট্রোকেমিক্যালসে যায়। অবশেষে চলে এসেছি হলদিয়া ভবনের সামনে। নীল সাদা এই বাড়িটি হলদিয়া উন্নয়ন পর্ষদের। এক লহমায় দেখে ভালোই লাগলো। সুন্দর জায়গায় সাজানো ঝকঝকে একটি সরকারি সম্পত্তি। অনলাইনে বুকিং করাই ছিল। আমার স্ত্রী সেই কাগজপত্র দেখাচ্ছে, সেই ফাঁকে আমি বরং আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এই হলদিয়া ভবনটি। সামনের বাগান দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত পরিচর্যা হয়। এর ঠিক সামনে দিয়েই বইছে ভাগীরথী। বাইরেটা তো খুবই সুন্দর। এখানেই বেশ খানিক সময় ঘুরে বেড়াতে ভালোই লাগবে। এবারে চলুন ভিতরে যাওয়া যাক। আমরা নিয়েছি ভিভিআইপি স্যুট, ভাড়া 2100 টাকা। বিরাট ঘর, সামনে একটা ড্রয়িং রুম গোছের, তারপরে বিশাল একটা বেডরুম, পরিচ্ছন্ন সুন্দর আয়োজন, ব্যালকনিও আছে একটা। সেখানে বসেই দেখা যায় গঙ্গার শোভা, জাহাজের আসা যাওয়া। সব মিলিয়ে আমি হলদিয়া ভবনের ব্যবস্থাপনায় বেশ খুশি। স্নান সেরে এবার খাওয়া দাওয়ার পালা। এখানে খাবার একটু আগে থেকে বলে দিতে হয়। আমরা খাবো মাছের ঝোল ভাত। সুন্দর এসি ক্যান্টিন। আপাতত কেউই নেই, আমরা তিনজনই আছি। এসে গিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, ঢ্যাঁড়সের তরকারি, চাটনি।
খিদেও পেয়েছিল বেশ, তিনজনেই চেটে পুটে খেয়ে নিলাম। খাবারের স্বাদ আহামরি কিছু নয়, তবে হ্যাঁ, ছিমছাম রান্না, খুব বেশি তেল মশলা ছিল না, সেটা একটা ভালো দিক। খাওয়া দাওয়া সেরে এবার যাওয়া যাক সামনেই থাকা নদীর ধারে। নদীটা অনেকক্ষণ ধরেই ডাকছিল আমাকে। হোটেল থেকে নদীর ধার হেঁটে 30-40 সেকেন্ড সময় লাগে। চলে এসেছি নদীর ধার। গঙ্গা এখানে সুপ্রশস্ত, এপার ওপার দেখা মুশকিল। ওপারে যে অস্পষ্ট একটা পাড়ের আভাস পাওয়া যাচ্ছে, ওটা হলো নয়াচর, গঙ্গার মাঝে বড় একটা দ্বীপ। নদীর ধার ঘেঁষে অনেকটা পায়ে চলা পথ, পাম গাছের সারি। বেশ সুন্দর এই জায়গাটাও, নিরিবিলি। সামনে একটা জাহাজ এসে দাঁড়িয়েছে। বন্দর কিন্তু ওপাশেই, তাই এখান থেকে প্রায়শই জাহাজের আনাগোনা নজরে আসে। তবে এখন তো ভাটা, নদী অনেকটাই নিচে, কিন্তু ভালো লাগছিল নদীর ধারটা। বন্দর দেখা যাচ্ছে এখান থেকে, বন্দরের দিকেই এগোলাম একটু, কিন্তু অনেক আগে থেকেই নো এন্ট্রি। এবারে ঘরে ফিরি, সামান্য একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়ব আমরা। বেরিয়ে পড়েছি বিকেল বিকেল। এখান থেকে সোজা চলেছি মোহনা বাজারে। বাজারে কেন, গিয়েই বলছি। মোহনা মিনি মার্কেট বা মাখনবাবুর বাজার এদিকের অন্যতম বড় বাজার। এখানেই আছে দুটি নামী মিষ্টির দোকান, ঐতিহ্য এবং শ্রীকৃষ্ণ সুইটস। আমরা অবশ্য এসেছি শ্রীকৃষ্ণ সুইটসে, এখান থেকেই কেনা হবে মিষ্টি। হলদিয়াতে এসে এখানকার মিষ্টি একটু খেয়ে দেখব না, তা কি হয়? শ্রীকৃষ্ণের বেশ কয়েকটি শাখা রয়েছে হলদিয়াতে। দোকানের কর্মীরা জানালেন কালাকাত খুব ভালো, সেটি আমাদের নেওয়া উচিত। সেই সঙ্গে পটল দিয়ে তৈরি একটা বিশেষ মিষ্টিও নেওয়া হলো। মিষ্টি দুটি নিয়ে এবার বেরিয়ে পড়া। এবারে চলেছি মেরিন ড্রাইভের দিকে। বাসস্ট্যান্ডকে পাশ কাটিয়ে সোজা গেলেই পড়বে মেরিন ড্রাইভ। চলে এসেছি মেরিন ড্রাইভে। মজার কথা হলো এখানে সমুদ্রও নেই, নেই তার পাশ দিয়ে ড্রাইভ করবার ব্যবস্থাও। তবুও এর নাম মেরিন ড্রাইভ। আসলে হলদি নদীর পার বরাবর একটা রাস্তা, সেখান দিয়েই বেশ জমজমাট একটা আবহ। তবে এই রাস্তায় গাড়ি চলাচল করতে দেওয়া হয় না, গাড়ি পার্কিংয়ে রেখে এই পথে হেঁটেই ঘুরতে হয়। সামনেই রয়েছে কৃষ্ণার্জুন ঘাট। কৃষ্ণ এবং অর্জুনের একটি সুন্দর রথের প্রতিমূর্তি রয়েছে ঘাটের সামনেই। এই রাস্তা এবং ঘাট বেশ সুন্দর করে সাজিয়েছে হলদিয়া পুরসভা। এখন তো সূর্য ডোবার পালা, তাই গোধূলি বেলায় এই ঘাট, নদী এবং আশপাশটা দারুণ মায়াময় লাগছিল। ওই তো দূরে দেখা যাচ্ছে ফেরিঘাট। নন্দীগ্রাম যাওয়ার নৌকো ছাড়ে ওখান থেকে। নন্দীগ্রাম নামটা নিশ্চয়ই মনে আছে আপনাদের। নদীর পাড়ে ঘাসের বিস্তার, সেখান থেকে হাঁটতে ভালোই লাগে। পরপর দুটি ঘাট, সেখানে বসবার সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিকেলটা এখানে কাটাতে মন্দ লাগবে না। আমি অবশ্য এগোলাম আরও একটু সামনের দিকে। সামনেই মোহনা, হলদি এবং ভাগীরথীর মিলনস্থল। এদিকটা লোকজন অবশ্য কম। মোহনার কাছাকাছি পৌঁছে খুব ভালো লাগছিল। একেবারে গোধূলি লগ্নে আমরা এসে দাঁড়িয়েছি একেবারে এই হলদি এবং গঙ্গা নদীর মোহনায়। এই একদম আমার পেছনে এই পাশে হলদি নদী আর ওই ওপাশে গঙ্গা, এইখানে একসঙ্গে মিশেছে। তো এই সন্ধেবেলায় এই জায়গাটা একটা মায়াময় আলো, সেখানে দাঁড়িয়ে এই দুটো নদীর সঙ্গম দেখতে এক দারুণ লাগছে। আপনারা যারা আমাদের পুরনো দর্শক, নিয়মিত দর্শক, তারা তো জানেন যে নদীর মোহনা আমার খুব পছন্দের জায়গা। যে কোনো নদী, ছোট বড়, মেজো সেজো। তো এখানে তো দুটি বড় নদী প্রায়, হলদি এখানে বেশ অনেকটা চওড়া, আর ওপাশে গঙ্গা তো আমাদের পরিচিত নদী, পুরনো বড় নদী। দুটি নদীর এই মোহনা দারুণ।
এই জায়গাটা খুব ভালো, হলদিয়ার এই পোর্শনটা মেরিন ড্রাইভ বলে স্থানীয় লোকজন সাধারণভাবে। তো এই যে জায়গাটা একদম পুরো একটা ঘাসের গালিচা বিছানো একদম নদীর ধার ধরে, এইখানটায় হাঁটতে সকাল বিকেলে খুব ভালোই লাগে, আমাদেরও খুব ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু উপভোগ করছে। আপনারা যদি আসেন হলদিয়া বেড়াতে, এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই একবার আসবেন। আমি বলবো যে শুধু মেরিন ড্রাইভটা দেখে বা ওই সামনে যে কৃষ্ণার্জুনের যে রথ আছে ওই জায়গাটা দেখে চলে যাবেন না, একটু সামান্য হাঁটতে পারলে এদিকে যদি চলে আসেন মোহনার দিকে, এই জায়গাটা নিরিবিলি হলেও খুব সুন্দর, খুব ভালো লাগবে। তাহলে আমরা একটু এই সন্ধে মোহনার শোভা দেখি, তারপরে আমরা ফিরবো। খুব বেশি যে হলদিয়া দেখার মতো আর কিছু আছে তা নয়, কিন্তু শহরটাকে একটু দেখা। মূল কথা হচ্ছে নদীর ধারে একটা দিন কাটানো, সেটা অসাধারণ, সেটা খুব দারুণ, সেটা কিন্তু খুব ভালো লাগছে আমাদের। একটু নদীর মোহনা তাহলে দেখা যাক। ওই যে দূরে 3-4টি জাহাজ দেখা যাচ্ছে, ওইগুলি হচ্ছে নদীর মোহনাটা। খুব সুন্দর জায়গাটা, সত্যি খুব অপূর্ব জায়গা। মোহনা দেখে এবার একটু মেরিন ড্রাইভ ধরে হাঁটছিলাম। সন্ধে ঘনিয়ে এসেছে, রাস্তার ধারে দোকানপাটে এখন আলো ঝলমল, মানুষের ভিড়ও বাড়ছে এদিকটায়। সেই কৃষ্ণার্জুন ঘাট এখন আলোকোজ্জ্বল। সব মিলিয়ে এই জায়গাটা স্থানীয় মানুষজনের কাছে বেশ সুন্দর একটা সময় কাটানোর কেন্দ্র। রাস্তার মোড়েই আছে একটা বিশাল হনুমান মূর্তি, সেটিও দেখে নেওয়া হলো এই সুযোগেই। মেরিন ড্রাইভ ছেড়ে এবারে আবার বেরিয়ে পড়েছি আমরা। এখন এই হোটেলে ফিরে কি হবে? আমরা তাই চলেছি রাতের হলদিয়া শহরকে আরও একটু কাছ থেকে দেখতে। আমরা এতক্ষণ ছিলাম শহরের একেবারে দক্ষিণ অংশে, এবারে আমরা যাচ্ছি শহরের মাঝের অংশে, অর্থাৎ সিটি সেন্টারে। যাওয়ার পথে দূরে দেখা যাচ্ছে ওই তো বন্দরের আলো। মিনিট 20 মধ্যেই আমরা চলে এসেছি হলদিয়া পুরসভার সামনে। রাতে এখন পুরসভা বন্ধ, তবে তার সামনে থাকা ভাষা উদ্যানটি কিন্তু খোলা। ছিমছাম একটা উদ্যান, ভাষা সহিত স্মারক স্তম্ভ আছে এখানে, আছে নানান মনীষীদের মূর্তিও। বিশাল এক জলাশয়ের পাশে এই উদ্যানটি কিন্তু মনোরম। এরপরেই এসেছি হলদিয়া উন্নয়ন পর্ষদ ভবনের সামনে। আমায় একজন বলেছিলেন হলদিয়া এলে এই এইচডি এর প্রশাসনিক ভবনটি একবার দেখে যেতে। সুবিশাল এবং সুন্দর স্থাপত্য, সত্যি দেখবার মতো একটা ভবন বটে। দুধসাদাই ভবনটি মাথা উঁচু করে দেখতে হয়। দীপাবলির আলোকসজ্জায় আরও জৌলুস বেড়ে গিয়েছে এই সতীশ সামন্ত ভবনের। এর পাশে আছে সিটি সেন্টার মল। না, আমি ঘুরতে গিয়ে মলে যাওয়ার পক্ষপাতী নই, তাই বাইরে থেকেই মল দেখে একটু আশপাশ ঘোরাতেই মন দিলাম আমি। এদিকে রাস্তার ধারে অসংখ্য খাবারের দোকান। এখান থেকে সন্ধেবেলার জল খাবারটাই বরং খেয়ে নেওয়া যাক। সন্ধেতে এই দিকটাও বেশ জমজমাট থাকে দেখছি। আমরা একটা ভালো জায়গা দেখে বসে গেলাম। চিকেন তন্দুর, চিকেন রোল এবং এগ রোল দিয়ে আমাদের সান্ধ্য ভোজন সম্পন্ন হলো এখানেই। খাওয়া দাওয়া সেরে আবার রওনা দিলাম আমাদের হলদিয়া ভবনের উদ্দেশ্যে।
দীপাবলির রাত, হলদিয়া ভবনও সেজে উঠেছে আলোকসজ্জায়। অপূর্ব লাগছে, কিন্তু মুগ্ধ হয়ে দেখছিলাম চারপাশটা। এত সুন্দর আলোকোজ্জ্বল বাইরেটা, এখানে একটু বসা যাক। এমন সময় মনে পড়ল, বিকেলে কেনা মিষ্টিটা তো খাওয়াই হয়নি। ঘরের ভিতরে কি খাবো, এখানে বরং বসে সেই মিষ্টির সদ্গতি করা যাক। মা এবং ছেলে নিজেদের মতো করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মুখ দেখেই বুঝলাম মিষ্টি খেয়ে বেশ খুশি দুজনেই। ভালো। আমিও তাহলে একটু হলদিয়ার মিষ্টিটা চেখেই দেখি। কালাকাত ভালো। কালাকাতটা ভালো, আর পটল মিষ্টিটাও একটু অন্যরকম কালার। হ্যাঁ, ওটা খানিকটা পটলের মতো টেক্সচার আছে। তাই? সারাদিন আজকে বেশ ঘোরাঘুরি হয়েছে, খুব ভালো বেরিয়েছি। খুব যে সাংঘাতিক কিছু দেখার ছিল তা নয়, কিন্তু যেগুলো দেখেছি খুব শান্তি নিয়ে, খুব ধীরে সুস্থে, খুব ভালোভাবে দেখেছি। তো মিষ্টিটা নিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা আর খেতে ভুলে গিয়েছিলাম আমরা। এখন এই সন্ধেবেলা সুন্দর খাওয়া দাওয়া করে আমরা এসছি আমাদের এই লজের কাছাকাছি, মানে আমাদের এই যে হলদিয়া ভবনে আমরা আছি, হলদিয়া ভবনে এসছিলাম। তো হলদিয়া ভবন তো সুন্দর করে সাজানো হয়েছে, আজকে আপনারা দেখলেনই। তো এই ভবনের চত্বরটাও দারুণ। এই যে বসে আছি দেখুন কি সুন্দর, মনে হচ্ছে শান্তিনিকেতনে বসে আছি আর কি। কালী পুজোর আবহ, চারিদিকে বাজি ফাটছে। তো এর মধ্যে মনে পড়লো যে আমরা যখন ওদিকে আমরা ওই তন্দুর ফন্দুর খেয়েছি, চিকেন তন্দুর, তারপরে এগরোল টেগরোলগুলো খেয়েছি, এবার একটু মিষ্টি খাওয়া যাক। তো এইবারে মিষ্টি আমাদের তো কেনা হয়েছিল শ্রীকৃষ্ণই। আসলে এখানে অনেকগুলো মিষ্টির দোকান আছে, কিন্তু তার মধ্যে যেমন ঐতিহ্যর নাম খুব ভালো, কিন্তু আমি ঐতিহ্য গুগল রেটিং দেখলাম সেরকম ভালো নয়। তার থেকে গুগল রেটিং ভালো হচ্ছে শ্রীকৃষ্ণর, তাই জন্য শ্রীকৃষ্ণ থেকে মিষ্টি নেওয়া হয়েছে আমাদের। ওদের আবার ওরা বললো কালাকাত নাকি খুব ভালো, দেখা যাক। শ্রীকৃষ্ণ কালাকাত তো খেয়ে আমার স্ত্রী পুত্র বললো ভালো হয়েছে, আমি একটু খেয়ে দেখি তাহলে। কালাকাতটা সত্যি ভালো, সুন্দর খেতে। কালাকাতটা ভালো খেতে, দাম একটু বেশি, কিন্তু খেতে ভালো, খারাপ না। কালাকাতটা কত নিল? 17 টাকা, 17 টাকা পিস। আর হচ্ছে পটল, এই যে পটলের মিষ্টিটা, পটল দিয়ে আর মিষ্টি দিয়ে তৈরি হয়েছে, এইটা একটু নেওয়া হয়েছিল আমাদের। ওরা বললো যে এটাও নাকি ওদের স্পেশাল। তো আচ্ছা দেখি, পটলটা একটুখানি খাওয়া যাক। একদম পটল, তাকে বোধহয় একটু সেদ্ধ করা হয়েছে, করে তার মধ্যে মিষ্টি সন্দেশ ভরা হয়েছে, খেতে খারাপ না। যাই হোক, দুটো মিষ্টি ভালোই খেলাম, হলদিয়ার মিষ্টি খারাপ নয়। রাতে তো আমরা এখানে থেকে যাব, রাতে আর আপনাদের সঙ্গে আর কোনো কথাবার্তা হচ্ছে না। সামান্য আমরা রুটি তরকারি এইসবগুলো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, কাল সকালে আবার আপনাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের খাওয়া দাওয়া চলুক, একটু সন্ধ্যের খাওয়া দাওয়া। কালাকাতটা কিন্তু সত্যি অপূর্ব। কাল বাড়ি ফেরার সময় আরও একটু নিয়ে নেব। ভালো মিষ্টি খেয়ে মনে হলো একটু নদীর পাড়ে গেলে কেমন হয়। রাতের বেলা নদীর শোভা কেমন, সেটা দেখতেই পিতা পুত্রে চলে এলাম নদীর ধারে। দিনের সেই জাহাজটা এখনও আছে দেখছি, দূরে আরও কিছু লঞ্চ এবং নৌকোর আলো চোখে পড়ছে। তবে আজ অমাবস্যা, তাই নিকষ কালো অন্ধকারে অন্য কিছু দেখা মুশকিল। এই জায়গাটা জ্যোৎস্না রাতে কিন্তু অসাধারণ লাগবে। পরে একদিন সেই সময় আসতে হবে এখানে। আজ তাহলে ঘরেই যাই, দেখা হচ্ছে আগামীকাল সকালে আবার। ভোর ভোর যখন ঘুম ভাঙল, তখনও সূর্যি মামা ওঠেননি। কুয়াশা জড়ানো এমন ভোর অনেকদিন দেখা হয় না। হলদিয়া ভবনের সামনেটাও একটা আলসে অস্পষ্টতার চাদরে মোড়া। তিনজনেই বেরোলাম নদীর ধারে যাব বলে। সূর্যোদয় দেখা হবে একসঙ্গে। নদীর ধারেও এখন কুয়াশার হালকা পর্দা, আশপাশে হালকা শীতের মুচকি হাসি। কি যে ভালো লাগছিল, অনেকদিন পরে এমন শান্ত স্নিগ্ধ একটা সকাল দেখছি। একটু পরেই নদীর বুকে দেখা মিলল সূর্যি মামার। আধো অন্ধকারে ছোট্ট একটা লাল টিপ, মুগ্ধতার অন্য নাম। বেশ কিছুক্ষণ সেই দৃশ্য দেখা সম্মোহিত হয়ে। সূর্য উঠতেই ঝলমলে চারিদিক। দূরে সেই জাহাজটা কিন্তু এখনো দাঁড়িয়ে।
এবার একটু নদীর পাড়ে সবুজ ঘাসে পা দিলাম। কতদিন পরে খোলা পায়ে সবুজ ঘাসে হাঁটা। দারুণ লাগছিল। আজকের সকালটা বড় মিষ্টি। সকাল তো অন্যান্য দিনেও হয়, আমাদের নিত্যনৈমিত্তিক সকাল ব্যস্ততার মধ্যে কাটে। আজকের সকালটা খুব সুন্দর, একেবারে নদীর ধারে। এই যে আমরা সূর্যোদয় দেখলাম নদীতে, দারুণ একটা অনুভূতি। কেউ কোথাও নেই খুব একটা, আমরা তো তিনজনই আছি। তারপরে এই যে এই সবুজ ঘাস, নদীর ধারে মখমলি ঘাস, শিশিরে ভেজা, সেই ঘাসে হাঁটতে হাঁটতে চলা একটু খালি পায়ে, এক অনন্য অনুভূতি। খুব ছোটোবেলার পরে এইরকম ঘাসে শিশিরে এই হেমন্তের এই প্রভাতে কবে হেঁটেছি মনে পড়ে না। দারুণ লাগছে, দারুণ লাগছে। হলদিয়ার ভ্রমণটা কিন্তু আমাদের খুব জমে গেল। এই সকালবেলাটা আজকে একটু না থাকলে এটা হবে না। হলদিয়া একদিন বা একটা রাত্রি থাকতে হবে আপনাকে, তারপরে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জমে যাবে। আর একটা জিনিস বলি, অনেকে হয়তো মনে হতে পারে অনেকের যে আমরা হলদিয়া এসছি, হলদিয়া যে বন্দর কিংবা হলদিয়ার যে পেট্রোকেমিক্যালস, সেগুলো হয়তো দেখায়নি। সত্যি কথা বলতে কি, সেগুলো দেখানোর মতো কোনো বিষয় নয়। এই কারণে, কারণ এগুলো কোনো পর্যটন স্থান নয়। এগুলো কিন্তু সাধারণ ভ্রমণার্থী, দর্শনার্থী এদের জন্য খোলা থাকে না। একমাত্র বিশ্বকর্মা পুজোর দিন আমি শুনেছি কিছু কিছু অংশে ঢুকতে দেওয়া হয় কিছু সাধারণ মানুষকে, বাদবাকি বছরের অন্যান্য দিন কিন্তু এখানে আপনি যেতে পারবেন না। ওই দূর থেকে একটু আলো দেখা যাচ্ছে, দূর থেকে ওই গেটটা দেখা যাচ্ছে, এইটুকু দেখে আপনাকে থাকতে হবে। সেই জন্য এইগুলোর প্রতি কিন্তু আমি খুব একটা আর বেশি জোর দিইনি। হলদিয়ায় অন্য যে সমস্ত জায়গায় সাধারণ মানুষরা যেতে পারেন সেগুলোর পরেই জোর দেওয়া হয়েছে। আমরা আর কিছুক্ষণ থাকবো এখানে, তারপরে বেরিয়ে যাব আজকে সকালবেলা। তো এই একটু উপভোগ করে নিই এই সকালটা। এই যে সুন্দর এই জাহাজটা, একদম সে কাল থেকে রয়ে গিয়েছে দেখছি এখানে। একদম ওর সঙ্গে আমাদের অনেকবার দেখা হয়েছে, দুপুরে, বিকেলে, সন্ধেবেলা, আজকে সকালবেলা। এইটাই হয়তো আপাতত শেষ দেখা, তারপরে আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে। তাহলে আমরা সকালটা একটু কাটিয়ে বেরিয়ে পড়বো তাহলে। আশপাশে তো কেউই তেমন নেই। আমরা তিনজন এই সকালটা নদীর ধারে সুন্দর উপভোগ করলাম। এবারে হোটেলে পৌঁছে তৈরি হয়ে নেওয়ার পালা। আমরা এখান থেকেই প্রাতরা সেরে বেরিয়ে পড়ব। সকাল 9:30 বাজে। যাওয়ার আগে আরও একবার এলাম সেই নদীর ধারে। এখন নদীতে জোয়ার। কাল থেকে এখানে যতবার এসেছি ভাটাই ছিল, তাই যাওয়ার আগে একবার জোয়ারের ভরা যৌবনা নদীকেও একটু দেখে যেতে চাইল মন। সত্যি সকালের দেখা সেই নদীর ধার এখন যেন অনেকটাই অচেনা। সবুজ ঘাসের গায়ে এসে গল্প বলে যাচ্ছে নদীর জল। ঢেউয়ে ভরা নদী যেন মহাকাব্য। আর না, সুন্দরের মায়া কাটিয়ে এবার বিদায় নেওয়ার পালা। বেরিয়ে পড়লাম এখান থেকে। আমরা সরাসরি কলকাতাতেই ফিরব, তবে যাওয়ার আগে আরও একবার দেখে যাব সানসেট পয়েন্ট। এবারে ভালো করে খোঁজ নিয়ে নিয়েছি। সানসেট পয়েন্টটা দেখে ওপাশ দিয়েই চলে যাব আমরা কলকাতায়। চলে এসেছি বিসি রায় হাসপাতালের সামনে। এই হাসপাতাল পার করেই সামনে আসবে একটি গলি। সেই গলি দিয়ে ঢুকে যাব আমরা। ঢুকে গিয়েছি হাসপাতালের পিছনের গলিতে। এই গলি দিয়ে বেশ খানিকটা গেলেই আসবে সানসেট পয়েন্ট। চলে এসেছি সানসেট পয়েন্টে। জায়গাটা ভালোই, ঝাউবনের সারি চারিদিকেই, খুবই নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ। এই সবুজের মাঝেই একটা গ্যালারি মতো করে রাখা। এখন যেহেতু সকালে এসেছি আমরা, তাই এখানে কেউই নেই। পুলিশের বুথ, দুটি দোকান ইত্যাদি আছে দেখলাম। এর ওপরই গ্যালারি। আমরাও গেলাম সেই গ্যালারিতে।
খুব বেশি উঁচু নয়, এই 1-1.5 তলা মতো হবে। তবে চারপাশটা বেশ সবুজ। এখানে সূর্যাস্ত অবশ্য কোথায় কিভাবে দেখা যায় ঠিক বুঝলাম না। তবে সূর্যাস্ত দেখবার জন্য এই জায়গাটা আমার তেমন পছন্দ হলো না। এখানেও ঝাউবনের পরে ম্যানগ্রোভের জঙ্গল। তবে আমাদের কালকে দেখা জায়গাটাই বেশি সুন্দর লেগেছে আমার কাছে। গুগল ম্যাপে কিন্তু এই জায়গাটা বালুঘাটা পিকনিক স্পট বলেই দেখায়। যাই হোক, সানসেট পয়েন্ট দেখে এবার রওনা দিলাম এখান থেকে। এবারে সোজা কলকাতা। ধরে নিয়েছি বালুঘাটা রোড। এই পথ ধরে সোজা গিয়ে ধরে নেব হলদিয়া থেকে কোলাঘাট যাওয়ার রাস্তা। ধরে নিয়েছি কোলাঘাট যাওয়ার হাইওয়ে। এবারে যেতে যেতে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে। গাড়ি বা বাইক নিয়ে এলে আমার দেখানো পথেই আসতে পারেন। শুধু দাড়িবেরিয়া বা মুক্তিধাম যেতে না চাইলে নন্দকুমার থেকে সোজা চলে গেলেই হলদিয়া। হলদিয়া ট্রেনে আসার ব্যবস্থাও রয়েছে। হাওড়া বা পাঁশকুড়া থেকে হলদিয়ার ট্রেন মেলে। এছাড়াও কলকাতা থেকে বাসেও হলদিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে। দাড়িবেরিয়া এবং মুক্তিধাম ট্রেনে যেতে হলে কাছাকাছি স্টেশন কিন্তু বর্দা। দাড়িবেরিয়া মহিষাদল নেমেও বাসে যাওয়া যায়। হলদিয়াতে প্রচুর টোটো চলে, তাই এমনি ঘুরে বেড়াতে অসুবিধা হবে না কারোরই। থাকার জন্য হলদিয়াতে সবচেয়ে ভালো জায়গা হলো এই হলদিয়া ভবন। অনলাইনে বুকিং হয়। যারা নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের এই জায়গাটা ভালোই লাগবে। এছাড়াও কিন্তু বেশ ভালো ভালো বেশ কিছু হোটেল বা রিসর্ট এই এলাকায় রয়েছে। নেটে তার খোঁজ সহজেই মিলে যাবে। খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই। অসংখ্য ছোট বড় মেজো সেজো নানান মানের রেস্তোরাঁ বা হোটেল আছে। সব মিলিয়ে একটা দিন নদীর পাড়ে কাটাতে মন্দ লাগবে না কারোরই। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসছি প্রতিবারের মতোই সামনের বুধবারে নতুন কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।